গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আবার একটা গ্রামার পোর্শনের ভিডিও নিয়ে সামনে এসেছি। আমাদের অলরেডি আগের দিনের যে আলোচনাগুলো করে এসেছি তার মধ্যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে। আমরা লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাতে আমাদের ছিল ভার্ব সংক্রান্ত আলোচনা, অর্থাৎ ভার্বের বিভিন্ন রকমের প্রকার, তাদের ধরন, তারা কিভাবে বাক্যে ব্যবহৃত হয়, তাদের কি কাজ ইত্যাদি সংক্রান্ত সামান্য কিছু আলোচনা আমরা করেছিলাম। যতটুকু আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের প্রয়োজন ততটুকুই। কিন্তু সেই আলোচনার মধ্যে আমরা যখন ইনফাইনাইট ভার্বের আলোচনাতে আসি, সেই আলোচনাতে আমরা ইনফাইনাইট ভার্বের এই অংশটার ডিটেলসে কোনো আলোচনা করিনি। ডিটেলস অর্থাৎ এরা কে, কাকে বলে, কি, এই সংক্রান্ত না, সেটা অলরেডি বলা আছে। যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে নাউনের মতন আচরণ করবে, জিরান ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভের মতন কাজ করলে পার্টিসিপল, টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম। পার্টিসিপলের আবার তিনটি আরও রূপ আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই ভার্বটা যখন একা ব্যবহৃত হবে তখন এটা অবশ্যই পার্টিসিপলের স্ট্রাকচার, কিন্তু বাক্যের মধ্যে ইনফাইনাইট ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, ফাইনাইট ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। ফাইনাইট ভার্ব তখনই যখন পার্টিসিপলের সাথে অন্য কোনো একটা স্ট্রাকচার যুক্ত হবে, অন্য একটা অক্সিলারি ভার্ব যুক্ত হবে, তখন সেটা ফাইনাইট। আর যদি শুধুমাত্র একা একা প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল একা বাক্যের মধ্যে বসে থাকে তাহলে সেটা ইনফাইনাইট ভার্ব। এই সংক্রান্ত আলোচনা অলরেডি আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাক্যে কিভাবে সেটাকে ব্যবহার করতে হয় সেটা আলোচনা করিনি। এর সাথে সাথে আমরা এটাও আলোচনা করেছিলাম যে বাক্যের মধ্যে থেকে জিরান্ড আর পার্টিসিপলকে কীভাবে খুঁজে বের করব। আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডের কথা বলেছিলাম, যেখানে বলছিলাম যদি সাবজেক্ট বা অবজেক্টের ঘরে ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচার দেখি তাহলে সেটা জিরান্ড, কারণ বাক্যের মধ্যে সাবজেক্ট আর অবজেক্টের ঘরে নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কেউ বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচার সাবজেক্টের ঘরে বসে থাকে বা অবজেক্টের ঘরে বসে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন এর মতো আচরণ করছে। যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচার এবং সেটা নাউন বা প্রোনাউনের মতন আচরণ করছে, তো দেয়ারফোর দ্যাট ইজ আ জিরান্ড। আর এই জিরান্ড যে সমস্ত ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি জিরান্ডের মতন আচরণ করবে না বা জিরান্ড হবে না সেগুলোকেই আমরা কি বলবো, পার্টিসিপল। তো এই সংক্রান্ত আলোচনা আমরা অলরেডি আগের ভিডিওতে করে ফেলেছি, তো সেই নিয়ে আমাদের আর রিপিট আলোচনা করার কোনো যুক্তি নেই। আমরা আজকে প্রিসাইসলি চলে যাব বাক্যের মধ্যে ইনফাইনাইট ভার্বকে কীভাবে ব্যবহার করতে হবে, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমরা যখন কথা বলি তখন কথা বলার সময় শুধুমাত্র সহজ সরল বাক্য, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তারা স্কুলে যাচ্ছে ইত্যাদি নিয়ে শুধুমাত্র বাক্য গঠন করি তা নয়। বাংলাতে যখন কথা বলি তখন প্রায়শই আমরা কিন্তু বাক্যের মধ্যে ফাইনাইট ইনফাইনাইট দুটোকেই ব্যবহার করেই বাক্যের স্ট্রাকচারগুলোকে তৈরি করি। তো যার ফলে শুধুমাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য গঠন করার যে পদ্ধতি সেটাকে শিখে ফেললে পারি আমরা বাংলা যে কোনো বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো তা নয়। তাহলে আমাদের কি লাগবে? তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে ইনফাইনাইট ভার্বকে আমরা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করব। ইতিমধ্যেই তোমরা অলরেডি নিশ্চয়ই তোমাদের নির্দিষ্ট স্কুলে তোমাদের নির্দিষ্ট স্যারদের ম্যাডামদের কাছে তোমরা জানো টেন্সের সাহায্যে আমরা একটা মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে কীভাবে বাক্য গঠন করতে পারি। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি অমুক কাজ করি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এখনো পর্যন্ত হয়তো ইনফাইনাইট ভার্বের ব্যবহার সেইভাবে অভ্যস্ত হইনি। আমি কথাটা বলছি বিশেষত নিচু ক্লাসের স্টুডেন্টদের জন্য। তো আমরা আজকে সেরকমই একটা পদ্ধতি দেখতে যাব, যে পদ্ধতিটা খুবই সোজা পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আমার মনে হয় তোমরা প্রত্যেকে সে যে ক্লাসেরই হও না কেন, ক্লাস 5, 6, 7, 8, যদি তোমার ওই টেন্সের জ্ঞানটা থেকে থাকে এবং এই যে ভিডিওগুলো আমরা করে এসেছি সেই ভিডিওর জ্ঞানগুলো থেকে থাকে, খুব ভালো মতন মনে রাখতে পারো, তাহলে পরে আমরা প্রত্যেকে তুলনামূলকভাবে সহজ ফাইনাইট ইনফাইনাইট ভার্ব দিয়ে বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে পারি। তো ভালো করে মনোযোগ দিয়ে কথাটাকে শুনবে, বুঝবে, কারণ এখানে মুখস্থের কিছুই নেই। আমরা মুখস্থ মতো করার মতন করে কোনো কথাই বলছি। তো খেয়াল রাখতে হবে আমাদের পদ্ধতিটা কি সেটা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওতে আমরা এই অংশটার ব্যবহারের সাথে সাথে, ব্যবহারের আলোচনা করার সাথে সাথে আমরা আরও একটা জিনিসকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, যেটাকে আমি আমার স্টুডেন্টদেরকে কথা বলার সময় যেটাকে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে চিহ্নিত করি। কি এই প্রিপোজিশনাল অবজেক্ট? আমরা যে কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের কথা শুনেছি, সাবজেক্ট, প্রেডিকেটের কথা শুনেছি এবং এই সমস্ত কথা শুনেছি, কিন্তু প্রিপোজিশনাল অবজেক্ট হয়তো কেউ কোনোদিনও শুনিনি। কি সেটা? আমরা সেটা দেখতে যাচ্ছি। বুঝিয়ে দিচ্ছি এই জিনিসটাকে। তো আমাদের প্রথম আলোচ্য বিষয়
আজকের, সেটা হচ্ছে হোয়াট ইজ আ সাবজেক্ট, হোয়াট ইজ অ্যান অবজেক্ট, তাদের বাক্যের মধ্যে থেকে কিভাবে খুঁজে বের করতে হয়, শুধুমাত্র কি জানলে হবে না, কিভাবে আমি বাক্যের মধ্যে তাদেরকে খুঁজে বের করব সেটাও জানতে হবে। সেই কারণের জন্য সাবজেক্ট, অবজেক্ট, তার সাথে সাথে প্রিপোজিশনাল অবজেক্টের বাক্যের মধ্যে থেকে খুঁজে বের করার পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওর প্রথম পার্ট, ফার্স্ট পার্ট। তোমরা অনেকেই নিশ্চয়ই আমাকে বলতে পারবে সাবজেক্ট কাকে বলে। কাকে বলে? আমরা বাংলায় করে এসেছি, সাবজেক্টকেই বাংলায় বলা হয় কর্তা, অবজেক্টকে বাংলায় বলা হয় কর্ম, আমরা জানি। কিন্তু কাকে বলে জিজ্ঞেস করলে পারে সেটাও হয়তো বুকিশ নলেজ থেকে বা বইয়ের মুখস্থ করা উত্তর থেকে, সংজ্ঞার থেকে আমরা বলে দিতে পারবো বাক্যে যে কাজ করে তাকেই সাবজেক্ট বলে, অর্থাৎ কর্তা বলে। ভেরি ফাইন, একদম কারেক্ট। কিন্তু তার সাথে সাথে আমরা খেয়াল রাখবো, আমরা যখন আলোচনার মধ্যে যাচ্ছি একেবারে প্রিলিমিনারি স্টেজে, আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই, যে কোনো বাক্যের ক্ষেত্রে, যে কোনো ভাষার ক্ষেত্রে সাবজেক্ট এর আমরা দুটো ধারণা পাই। সংজ্ঞা বলছি না, ধারণা। সংজ্ঞা কেন বলছি না? কারণ সংজ্ঞা বললে কেমন যেন একটা মুখস্থ মুখস্থ ভাব চলে আসে, মুখস্থ তো আমরা করছি না, আমরা সেই কারণের জন্য ধারণার কথা বলছি। তোমাকে বুঝতে হবে যে কোন বিষয়গুলোকে, কোন ব্যাপারগুলোকে সাবজেক্ট বলা হয়। আমরা সাবজেক্টের দুটো ধারণা পাই। এক, যে কোনো ল্যাঙ্গুয়েজে, প্রথমটা তোমরা জানো, যেটা কিছুক্ষণ আগে হয়তো তোমরা নিজেদের মনের থেকে বলে ফেলেছো, সেটা হচ্ছে বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট ধারণা, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ধারণা সাবজেক্টের ক্ষেত্রে, যে বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট। আরও একটা ধারণা আছে, সেকেন্ড যে ধারণাটা আছে, সেই সেকেন্ড ধারণাটা হচ্ছে এরকম, যে বাক্যের মধ্যে যদি কোনো কিছু সম্পর্কে কিছু বলা হয়, অনেক সময় বলি আমরা, আমি একটা ভালো ছেলে, সে একটা ভালো মেয়ে, উনি ভালো লেখক, লেখিকা ইত্যাদি। তাহলে এই জাতীয় যে বাক্য, যেখানে কোনো একটা ব্যক্তি, বস্তু, স্থান, সময় সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকেও সাবজেক্ট বলা যায়, ওই বাক্যে সাবজেক্ট বলা যায়। কেন এরকম ঘটনা, দুটো ধারণা কেন? আসলে কি জানো, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? কাজ। আমরা কাজ নিয়ে বিরক্ত হই, কাজ নিয়ে রাগ ওঠে, কাজ থাকলে এবারে কাজ শেষ হতে চায় না, ব্লা 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 ব্লা, এরকম আরও অনেক বিরক্তিকর সিচুয়েশন তৈরি করে কাজ। কিন্তু মজার কথাটা হচ্ছে, পৃথিবীতে যদি কাজ না থাকতো তাহলে মানুষ পাগল হয়ে যেত। এই দেখো না, আমাদের কোয়ারেন্টাইনের সময়, আমাদের এই লকডাউন পিরিয়ড, মানুষের কাছে কাজ নেই। এমনিতে মানুষকে বাইরে বেড়াতে, বাইরে গিয়ে কাজ করতে বললে পরে মানুষ রেগে যায়, খেপে যায়, এত কাজ করার পরেও আবার এই কাজটা করতে হচ্ছে। আর আজকে লোকে বলছে বাড়িতে থাকো, রেস্ট নাও, লকডাউন থাকো, মানুষ থাকে না, মানুষ বাইরে ঘুরতে বেরোচ্ছে, পুলিশকে দিয়ে লাঠি পিটিয়ে তাদেরকে বাড়ির ভিতরে ঢুকাতে হচ্ছে। কেন? কারণ কাজ নেই, পাগল পাগল অবস্থা। তাহলে কাজ ছাড়া মানুষ পৃথিবীতে বাঁচবে না। তো ভেরি ইম্পর্টেন্ট থিং কাজ। এবার এই কাজ কত প্রকারের আছে পৃথিবীতে? মূলত কাজ দু প্রকারের। এক, যেটা করতে হয় সেই ধরনের কাজ, আর এক যেটা এমনি হয়, কারোর করার দরকার, ঠিক না? যেটা তুমি আমি করতে পারবো, কিছু কাজে যেটা করতে হবে, হাঁটা কাজ, কাউকে না কাউকে করতে হবে, হয় আমি হাঁটবো নাহলে তুমি হাঁটবে, তো হাঁটলে পরে হাঁটা কাজটা হবে। খাওয়া কাজ, খেলে পরে খাওয়া কাজটা হবে, এমনি এমনি খাবারটা মুখের ভিতরে ঢুকবে না, এমনি এমনি হাঁটা কাজটা দেখে দেখা যাবে, কেউ না কেউ সেটা করবে। তাহলে এই ধরনের করা কাজ এক ধরনের কাজ, অধিকাংশ ক্ষেত্রে যেটা পাওয়া যায়, অধিকাংশ কাজই আমাদের করতে হয়। কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা করতে হয় না, যেটা এমনি হয়। কেমন? যেমন বায়ু প্রবাহিত হয়, তুমি প্রবাহিত করতে পারবে? ইটস নট পসিবল। সূর্য উদিত হয়, তুমি উঠাতে পারবে? ইটস নট পসিবল। তো এই যে কাজগুলো, যেগুলো জেনারেলি প্রাকৃতিক দিক দিয়ে বিচার করলে পারে প্রকৃতির যে কাজগুলো, সেই কাজগুলোকে আমরা হওয়া কাজের মধ্যে আন্ডারে রাখছি। খিদে পাওয়া, খিদে পাওয়াতে পারবো? লোকে বলবে হ্যাঁ প্রচুর কাজ করো, খিদে পেয়ে যাবে। নাও পেতে পারে। কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেল, কিন্তু আমি ক্ষুধার্ত নাও হতে পারি, হলো না? তো খিদা তো খিদার মতন পাবে। ঘুমানো, তুমি ঘুমাতে পারবে? ঘুমাতে হয়, ঘুমকে তুমি আনতে পারবে না, ঘুম নিজের থেকে আসবে।
তো এই জাতীয় যে কাজ, সেই কাজগুলোকে মানুষ করতে পারে না, সেগুলোকে পৃথিবীতে বাস্তবে এমনি হতে হয়। তাহলে আমরা সেই হিসাবে দু ধরনের কাজের কথা ব্যাখ্যা করতেছি, একটা হচ্ছে কাজ যেটা করতে হয়, আরেকটা যেটা এমনি হয়। তো যে সমস্ত বাক্যের মধ্যে আমরা এই করা কাজের ব্যবহার করি, কারণ আমরা অলরেডি আলোচনা করে এসেছি, কেন বাক্য তৈরি করতে হলে পরে কাকে লাগবে? ফাইনাইট ভার্বকে লাগবে। করে ফেলছি আমরা আলোচনা, তো আর ভার্বকে লাগবে বলবো না, মেইন ভার্বকে লাগবে বলবো না, কি বলবো? ফাইনাইট ভার্বকে লাগবে। এবার এই ফাইনাইট ভার্ব যদি করা কাজের হয়, ফাইনাইট ভার্বটা যদি করা কাজ হয়, যে সমস্ত কাজ করতে হয়, তাহলে সেই কাজটা যদি করতে হয় তাহলে কেউ না কেউ করবে, তাহলে যে করবে সে কর্তা। ভেরি ফাইন, ভেরি ইজি, খুঁজে বের করা খুব সহজ। কিন্তু যদি সেই ফাইনাইট ভার্বের যে কাজের কথাটা বাক্যের মধ্যে বলা আছে সেটা যদি করা কাজ না হয় বা করতে হয় এরকম কাজ না হয়, সেটা যদি এমনি হওয়ার কাজ হয়, তাহলে সেই বাক্যটা তো কাজটা তো এমনি হয়, সেটা তো কেউ করে না। তাহলে সেই বাক্যগুলোর ক্ষেত্রে আমি কি সাবজেক্ট বের করতে পারবো প্রথম ধারণা দিয়ে? বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট? কোনো মতেই পারবো না, কারণ সেই কাজটা তো কেউ করেই না। তো যে কাজ কেউ করেই না, তাহলে বাক্যের মধ্যে কাকে দেখতে পাবো? কে করছে? কেউ তো করে না। যেহেতু এই জাতীয় কাজের অস্তিত্ব পৃথিবীতে আছে, সেই জন্য সাবজেক্টের একটা দ্বিতীয় ধারণা পাওয়া যায়। কেন? কারণ যদি কাজ করার না হয়, করা কাজ না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই বাক্যের মধ্যে সাবজেক্ট থাকতে পারবে না, শুধুমাত্র যদি প্রথম ধারণা থেকে থাকে। কিন্তু সেটা সম্ভব না, বাক্যে তো একটা সাবজেক্ট থাকবেই। তাহলে ওই জাতীয় বাক্যগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্টটা বের করব কীভাবে? সেই জন্য দ্বিতীয় ধারণায় বলা আছে যে এই জাতীয় বাক্যগুলোতে কাজ করতেই হবে, বা কেউ একজন করবে, তা না হলেও চলবে। যদি দেখো কোনো একটা ব্যক্তি, বস্তু, স্থান, সময় ইত্যাদির সম্পর্কে কেউ কিছু বলছে, বা যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, সেই যে বস্তুটা, সেই যে ব্যক্তিটা, সেই যে প্রাণীটা, সেই যে মানুষটা, তাকেও আমি ওই বাক্যে, ওই হওয়া কাজযুক্ত বাক্যে সাবজেক্ট হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে আমাদের দুটো ধারণা, একটা যে কাজটা করতে হয় সেইটার জন্য বাক্যে যে করে, কাজটা করে সে সাবজেক্ট। আর দ্বিতীয় ধারণায় যেখানে নাকি এমনি হওয়া কাজ আছে, সেইগুলোর ক্ষেত্রে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেও সাবজেক্ট বলে। আশা করি কথাটা বোঝা গেছে। এবার যেহেতু সাবজেক্টের দুটো ধারণা, আর আমাদের ইংলিশ আলোচনার মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা নিয়ে বারবার রিপিটেড কথা উঠে আসছে, তো সাবজেক্ট নিয়ে কথা বলা হয়েছে, তো অবজেক্ট সম্পর্কেও আলোচনা করে নেওয়া উচিত। অবজেক্ট সম্পর্কে আলোচনার মধ্যে আমরা কি আলোচনা করব? সাবজেক্টের যেহেতু দু রকমের ধারণা, তো অটোমেটিক্যালি অবজেক্টেরও কি থাকতে হবে? দু রকমের ধারণা থাকতে হবে, নাহলে পরে আমি সাবজেক্টের অবজেক্টটাকে কি করতে পারবো না? ম্যাচ করাতে পারবো না। কিভাবে? কাজ যেহেতু দু রকমের, একটা করা কাজ, একটা হওয়া কাজ, সাবজেক্টের জন্য সেই কারণে দুটো ধারণা আছে, আর ওই একই কারণের জন্য অবজেক্টেরও দুটো ধারণা। প্রথম ধারণায় বলা হয়েছে, প্রথম ধারণার সাবজেক্টের ধারণার সঙ্গে ম্যাচ করিয়ে, যে বাক্যে যার ওপরে কাজটাকে প্রয়োগ করা হবে, একজন তো করবে, যে করবে সে সাবজেক্ট। এবার সে যে করবে সে তো কারোর উপরে কাজটাকে প্রয়োগ করবে, যার ওপরে কাজটাকে প্রয়োগ করা হবে তাকেই বলা হবে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট। মানে পেটানো, মারা, আমি মারা কাজটা করা হবে, মারাটা করা কাজ, তাহলে মারা কাজটা কেউ করবে, কে করলো? আমি মারলাম, তাহলে আমি সাবজেক্ট। কিন্তু এই মারা কাজটা কার উপরে প্রয়োগ করলাম? বোর্ডের উপরে প্রয়োগ করছি, এই বোর্ডটার উপরে, আই হিট দ্য বোর্ড। তাহলে আমি বোর্ডের উপরে যেহেতু মারা কাজটাকে প্রয়োগ করলাম, অটোমেটিক্যালি কাজের শর্ত অনুযায়ী এই কাজটাকে, এই মারার কাজটাকে কার উপরে প্রয়োগ করা হয়েছে? বোর্ডের উপরে। তো সুতরাং বোর্ডটা হচ্ছে আমার কি? অবজেক্ট। খাওয়া, ফাইন, থালার থেকে ভাতটাকে তুললাম, মুখে দিলাম, চিবালাম, গিললাম, এটাকে কি বলা হয়? কাজটাকে খাওয়া। কে করলো? আমি করলাম। এবার এই টোটাল কাজটাকে আমি কার উপর প্রয়োগ করলাম? তুললাম কাকে? ভাতকে। মুখে ঢাললাম কাকে? ভাতকে। চিবালাম কাকে? ভাতকে। গিললাম কাকে? ভাতকে। মানে প্রতিটা ক্ষেত্রে আমি কাজটাকে, সম্পূর্ণ যে কাজটা, সম্পূর্ণ কাজটাই আমি কার উপর প্রয়োগ করেছি? ভাতের উপরে। তাহলে ওই বাক্যটাতে আমি ভাত খাচ্ছি বা খেলাম, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোতে আমি খাওয়া কাজটা ভাতের উপরে যেহেতু প্রয়োগ করলাম, ভাতটা আমার কি? অবজেক্ট। তাহলে করা কাজের ক্ষেত্রে আমার সাবজেক্টের অবজেক্ট বের করাটা খুব একটা প্রবলেমেটিক না।
কেন? কারণ আমার কাছে কোনো একটা কাজ দেওয়া থাকে বাক্যে, সেই কাজটা ওই বাক্যের মধ্যে কেউ না কেউ করবে, আর ওই কাজটা যে করলো সে কোনো না কোনো কিছুর উপরে প্রয়োগ করবে। যে করলো সে সাবজেক্ট, যার উপরে প্রয়োগ হলো সে অবজেক্ট। বুঝি? যেই আমি এগুলোকে বের করে ফেললাম, টেন্স অনুযায়ী ভার্বের স্ট্রাকচার, সাবজেক্ট এটা, অবজেক্ট এটা, আমার কাজ এবার ভেরি সিম্পল। এস ভি ও স্ট্রাকচারে, ইংরেজির বেসিক স্ট্রাকচারে এটাকে পরপর সাজিয়ে দাও, অটোমেটিক্যালি সেন্টেন্স তৈরি হয়ে যায়। তো করা কাজের ক্ষেত্রে প্রবলেম নেই। চলে আসি দ্বিতীয় ধারণায়। এবার আমাকে যে বাক্যটা দেওয়া হয়েছে বাংলাতে, সেই বাক্যটাতে বলা হয়েছে এমন একটা কাজের কথা যে কাজটাকে করা যায় না, যেটা কি হয় এমনি। তাহলে সেই সমস্ত বাক্যের মধ্যে কাজ তো কেউ করতে পারবে না, তো সুতরাং কে করলো সেটা বের করতে পারবো না। তাহলে কি করব? দেখতে হবে এই বাক্যের মধ্যে কার সম্পর্কে কখনো কথা বলা হয়েছে। কারো না কারো সম্পর্কে কথা বলা হবে, যার সম্পর্কে কথা বলা হবে সেই হবে আমার বাক্যের কি সাবজেক্ট। কারণ আমাকে বলা হয়েছে সেকেন্ড ধারণায় সাবজেক্টে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হলো সেটাই হচ্ছে আমার কি বাক্যের object। আমি খুব সহজ সরলভাবে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি, একেবারে পাতি বাংলা ভাষাতে, যাতে জিনিসটাকে বুঝতে পারি। আমি কোনো টার্মিনোলজি ইউজ করছি না, আমি কোনো কমপ্লিকেটেড রুলস ফর্মুলাস ব্যবহার করছি না, তাদের কোনো টার্ম দিচ্ছি না এটা এই সমস্ত ভার্বের কি বলে। আমি বলছি করা কাজ একটা হওয়া কাজ, বুঝতে মনে হয় অনেকটা সোজা হয়, আমার মনে হয়। যদি মনে না হয় তাহলে পরে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। তো কোনো টার্মিনোলজি ইউজ না করে আমি তোমাদের জাস্ট বলছি এই কাজটাকে করা, এটা হওয়ার। যদি হওয়া কাজ হয় তাহলে নিশ্চয়ই কারো না কারো সম্পর্কে কিছু কথা বলা থাকবে, যার সম্পর্কে কিছু বলা থাকবে সেটা হবে সাবজেক্ট, আর যার সম্পর্কে কিছু বলা হলো তার সম্পর্কে কি বলা হলো যেটা বলা হবে সেই টোটালটাই হবে আমার বাক্যের অবজেক্ট। উদাহরণ, আই অ্যাম এ গুড বয়। এই বাক্যটাতে আমি এখানে ভার্ব দেখতে পাচ্ছি। এই পুরো বাক্যটার মানে আমি একটা ভালো ছেলে। কার সম্পর্কে কথা বলা হয়েছে? আমার সম্পর্কে। তো দেয়ারফর আই ইজ এ সাবজেক্ট, এটা আমার ভার্ব। আই ইজ এ সাবজেক্ট, আমার সম্পর্কে বলা হয়েছে। এবার আমার সম্পর্কে কি বলা হয়েছে? একটা ভালো ছেলে, এটা সম্পূর্ণটাই বলা হয়েছে। যেহেতু এই সম্পূর্ণটাই আমার সম্পর্কে কথা বলছে, সেই কারণে একে আমি কি বলছি অবজেক্ট। তবে কোন ধারণার অবজেক্ট? দ্বিতীয় ধারণার অবজেক্ট। যেহেতু হওয়া কাজটা ভালো হওয়া যায় না, তুমি বলবে হ্যাঁ স্যার হওয়া যায় তো, একটা অমুক কাজ করলাম, মানুষকে সেবা করলাম, মানুষ দেখে আমাকে বলবে আমি ভালো ছেলে, তাহলে ভালো তো হলাম মানুষের কাছে? না, হইনি। এমনও হতে পারে তুমি ভালো কাজ করছো কিন্তু অন্য লোকেরা তার কাছে জিনিসটা খুব অপছন্দের, তো তুমি ভালো আর হলে না, তো তুমি ভালো হতে পারবে না। কে কেমনভাবে সেটাকে গ্রহণ করলো তার উপর ডিপেন্ড করবে তোমার ভালো হওয়া বা খারাপ হওয়া। তাহলে ভালো হওয়া যায় না, সরি ভালো করা যায় না, নিজের থেকে করে দেওয়া যায় না। ভালোটা কি? লোকে বলে আমি ভালো, লোকে বলে আমি খারাপ। তো ডিপেন্ড, সাবজেক্ট এখানে কোনো কাজ করে না, তাই না? তাহলে সাবজেক্টের সম্পর্কে যার সম্পর্কে কিছু বলা হবে সেটা সাবজেক্ট, আর সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হচ্ছে কি অবজেক্ট, কিন্তু সেটা দ্বিতীয় ধারণা অনুযায়ী অবজেক্ট। প্রসঙ্গত একটুখানি টার্মিনোলজি ব্যবহার না করলে পারে পরবর্তীতে গিয়ে আমাদের একটু কনফিউশনের সৃষ্টি হতে পারে, সেই কারণের জন্য বলে রাখি, এই যে দ্বিতীয় ধরনের যে অবজেক্টের কথাটা বলা হলো, এটাকে ইংরেজি গ্রামারের ভাষায় অবজেক্ট বলে চিহ্নিত করা হয় না। কেন করা হয় না? কারণ প্রথম ধরনের যে অবজেক্টের কথা বললাম, মানে কোন অবজেক্টটা? বাক্যে যার উপরে কাজটাকে প্রয়োগ করা হয়, এই যে ধরনের যে অবজেক্টটা যেখানে করা কাজ থাকে, এই করা কাজের জন্য যে অবজেক্টগুলোকে আমরা ব্যবহার করি, সেই কাজগুলোর সাপেক্ষে যে অবজেক্টটাকে পাওয়া যায়, সেই অবজেক্টগুলো যে যে কাজ করতে পারে সেই সমস্ত কাজ এই দ্বিতীয় ধারণার অবজেক্ট করতে পারে। যে কারণে ইংরেজি গ্রামারে এদের দুজনকে এক ধরা হয়। আমরা এখানে আলোচনা করছি অবজেক্ট হিসাবে, আমরা স্ট্রাকচার ওয়াইজ যাচ্ছি বলে, স্ট্রাকচারটাকে বুঝতে সুবিধা হবে বলে, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে একে গ্রামাটিক্যালি অবজেক্ট বললে পরে তোমাকে অনেকেই ভুল বলে নির্ধারণ করতে পারে। তাহলে একে কি বলবো? ইংরেজি গ্রামারের ভাষায় এই সেকেন্ড টাইপের অবজেক্টটাকে বলা হয় কমপ্লিমেন্ট। সেকেন্ড টাইপের এই অবজেক্টটাকে বলা হয়, দ্বিতীয় ধারণার অবজেক্টটিকে বলা হয় কমপ্লিমেন্ট।
এবং এই যে কমপ্লিমেন্ট, যেটাকে আমরা দ্বিতীয় ধরনের অবজেক্ট হিসেবে চিহ্নিত করছি, এই কমপ্লিমেন্ট প্রথম ধরনের অবজেক্টের মতন সমস্ত কাজ করতে পারে না। কে কি কাজ করতে পারে না, যখন সেই কাজটা নিয়ে কথা বলবো সেই কাজের আলোচনায় আমরা আবার কমপ্লিমেন্টে ফিরে আসি। তখন কিন্তু মনে রাখতে হবে আজকের এই ভিডিওটার। তো সুতরাং আমাদের কাছে সাবজেক্টের ধারণা পাওয়া গেল দুটো, এক যে কাজ করে সে সাবজেক্ট, আর দুই যার সম্পর্কে কিছু বলা হয় সে সাবজেক্ট। আর অবজেক্টেরও দুটো ধারণা পাওয়া গেল, এক যার ওপরে কাজটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যা কিছু কথা বলা হয় তাকে বলা হয় অবজেক্ট। দ্বিতীয় ধরনের অবজেক্টকে গ্রামারের ভাষায় অবজেক্ট বলা হয় না, তাকে বলা হয় কমপ্লিমেন্ট। কেন? কারণ কমপ্লিমেন্ট প্রথম ধরনের অবজেক্টের সমস্ত কাজ করে উঠতে পারে। শর্ট অ্যান্ড প্রিসাইজ, মনে রাখার জন্য। কথা বোঝা গেছে? তো এই তো গেল আমার ধারণার কথা, কিন্তু আমাদের তো টার্গেট ধারণা নেওয়া না, শুধুমাত্র আমাদের টার্গেট বাক্যের থেকে খুঁজে বের করা। তো বাক্যের থেকে যদি খুঁজে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি খুঁজে বের করবো কীভাবে? যদি হওয়া কাজ দিয়ে বাক্য দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানে না বুঝে উপায় নেই। কেমন তোমাকে বুঝতে হবে কার সম্পর্কে কথা বলা হয়েছে এবং তার সম্পর্কে কি বলা হয়েছে, তোমাকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু যদি তোমাকে করা কাজ দিয়ে বাক্য দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে প্রায় প্রতিটা বাক্যের মধ্যেই তুমি একটা পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে সাবজেক্টের অবজেক্টকে খুঁজে বের করতে পারবে। কিভাবে? তোমাকে বাংলায় বাক্যটার মানে মনে করতে হবে, জানতে হবে। আমি ভাত খাচ্ছি। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে কোনটা? খাচ্ছি। তুমি এই ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করো, শুধুমাত্র ভার্বকে, কিন্তু খেয়াল থাকে যেন অন্য কোনো শব্দকে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ভার্বকে প্রশ্ন করবো। প্রশ্নটা হবে কে, ভার্ব হচ্ছে খাচ্ছি খাচ্ছি। এখানে যদি বলা থাকতো আমি ফুটবল খেলি, তাহলে ভার্বটা কি? খেলি। প্রশ্ন করবো কে দিয়ে? প্রশ্ন করবো কে খেলি। তুমি দেখো এই প্রশ্ন করার সাথে সাথে এই বাক্যটার মধ্যে থেকে তুমি একটা উত্তর পাবে। কি উত্তর? উত্তরটা হচ্ছে আমি। অর্থাৎ এই বাক্যে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, বাক্যের থেকে কি পেয়ে যাবে? সাবজেক্ট পেয়ে যাবে। এবার ভার্বটাকে, শুধুমাত্র ভার্বটাকে, এই ভার্বটাকে কি এবং কাকে দিয়ে, কথাটাকে খেয়াল করো, আমি বললাম কি এবং কাকে, আমি বলিনি কি বা কাকে। কেন? কারণ একটা বাক্যের মধ্যে শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেতে পারো, শুধুমাত্র কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেতে পারো, আবার দুটো দিয়ে প্রশ্ন করেই অবজেক্ট পেতে পারো, কারণ একটা বাক্যে ম্যাক্সিমাম দুটো অবজেক্ট থাকতে পারে। সুতরাং আমি কোন বাক্যটার মধ্যে একটা অবজেক্ট আছে আর কোনটাতে দুটো অবজেক্ট আছে আর কোনটাতে অবজেক্ট নেই, এটা তো আমি আগের থেকে জানবো না। তো সুতরাং আমাকে দুটো প্রশ্নই বাক্যটার ভার্বটাকে করতে হবে। তাতে আমি যদি দুটো উত্তর পাই তাহলে বাক্যে দুটো অবজেক্ট, যদি একটা উত্তর পাই, যে কোনো একটা উত্তর পাই, তাহলে একটা অবজেক্ট, আর যদি বাক্যের মধ্যে কোনো উত্তরই না পাই তাহলে পরে অবজেক্ট নেই বাক্যের মধ্যে। বুঝা গেছে আশা করি? আচ্ছা, তাহলে এবার যদি আমি প্রশ্ন করি কি খাচ্ছি, উত্তরে আমরা কি পাবো? আমি ভাত খাচ্ছি। আমি কি খাচ্ছি, উত্তরে কি পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় ভাত। এবার যদি প্রশ্ন করি কাকে খাচ্ছি, উত্তরে কি পাবো? ভাতকে। অনেকের মাথায় প্রশ্নটা ঘুরপাক খাইতে শুরু করেছে যে কাকে খাচ্ছি, উত্তরে ভাতকে। না, আমরা খেয়াল করে দেখবে, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার সময় অনেক সময় আমরা অনেক ভুল ভ্রান্তি কথাবার্তা বলি, যে কথাগুলোকে গ্রামার পড়ার সময় সেটাকে মাথায় রাখলে চলবে না। স্পেসিফিক্যালি গ্রামার পড়ার সময় গ্রামারের অনুযায়ী আমাকে কী করতে হবে? চিন্তা করতে হবে। উদাহরণস্বরূপ, আমার সাথে রাস্তায় সকাল 10:30টার সময় কোনো এক ছাত্রের দেখা হলো। আমাকে সেই ছাত্র জিজ্ঞেস করলো, স্যার কোথায় যাচ্ছেন? আমরা উত্তরে কি বলি? স্কুলে যাচ্ছি বলি। আবার কখনো কখনো উত্তরে বলি এই স্কুলে যাই, বলি কি? কিরে কই যাস? কোথায় যাচ্ছিস? বাজারে যাই। প্রায়শই উত্তরে বলি, কিন্তু সেই উত্তরটা কথোপকথনের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, কারণ আমার কথার মানেটা সে বুঝে গেছে যে এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, বা আমি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি। কিন্তু যে মুহূর্তে আমি বললাম আমি স্কুলে যাই, যাই কথাটাকে বলার মধ্যে দিয়ে আমার অভ্যাসগত কাজের কথা ধারণা প্রকাশিত হয়, নাকি না? মানে আমি রোজ স্কুলে যাই। তাহলে কোথায় যাচ্ছিস
এই প্রশ্নের উত্তরে আমাদের কখনোই স্কুলে যাই বলা উচিত না বা বাজারে যাই বলা উচিত। কি বলা উচিত? স্কুলে যাচ্ছি, বাজারে যাচ্ছি। কিন্তু কথোপকথনের ক্ষেত্রে আমরা অনেক সময় এই কোথায় যাচ্ছিস কথাটার উত্তরে অমুক জায়গায় যাই এই উত্তরও দিয়ে থাকি এবং সেটাকে যে প্রশ্ন করেছে সে সেটাকে অ্যাকসেপ্টও করে নেয়। সেটা কথোপকথনের পর্যায় পর্যন্ত চলে। কিন্তু যখন গ্রামার পড়ব তখন আমি বলতে পারবো না কোথায় যাচ্ছি, স্কুলে যাই। উত্তরটা কী হবে? স্কুলে যাচ্ছি। বুঝাতে পারলাম আশা করি। ঠিক একই রকমভাবে আমরা যদি জিজ্ঞেস করি কাকে খাচ্ছি, কথোপকথনের ল্যাঙ্গুয়েজে ভাতকে খাচ্ছি বলতেই পারি। কিন্তু খেয়াল করে দেখো, কাকে দিয়ে প্রশ্ন করলে পারে উত্তর হিসাবে আমরা সর্বদা মানুষকে উত্তর হিসেবে খুঁজি। আমি কখন কাকে দিয়ে প্রশ্ন করব? কখন করব? যখন আমি জানি উত্তরটা কী হতে যাচ্ছে, মানুষ। আমার ছোট ভাই বা বোনকে রাস্তার ধারে দাঁড় করিয়ে আমি একটা পাথর তুলে একটা কুকুরের দিকে যদি ঢিল ছুঁড়ে মারি, ভালো কাজ না, খারাপ কাজ, তাও বলছি উদাহরণ দেওয়ার জন্য, একটা ঢিল ছুঁড়ে মারি, মারার পরে বলবো কি না, ধরো ঢিল মারবো না, আমি একটা লাঠি দিয়ে একটা কুকুরকে বাড়ি মারলাম, মারার পরে কি বলবো কাকে মারলাম, নাকি বলবো কি পিটালাম? জেনারেলি আমরা কিন্তু সঠিক গ্রামারের ব্যবহার করলে বলে কাকে মারলাম কথাটাকে ব্যবহার করব না। কেন? কারণ আমি জানি উত্তরটা কি, কুকুর। তো সুতরাং কুকুর যেহেতু উত্তর আমি জানি হতে যাচ্ছে, বাচ্চাটা কুকুর বলবে, তাহলে তাকে উত্তরটাকে দেওয়ানোর জন্য আমি প্রশ্নটা করব কি পিটালাম। আর কাকে দিয়ে প্রশ্ন যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি উত্তর হিসেবে এমন একটা প্রশ্ন করব যাতে তার উত্তরটা মানুষকে পাওয়া যায়। তখনই কাকে দিয়ে আমরা কি করতে পারি? প্রশ্নটা করতে পারি। তো কাকে দিয়ে প্রশ্ন করা হবে যখন আমরা উত্তর হিসাবে মানুষকে খুঁজি, আর কি দিয়ে প্রশ্ন করব যখন আমরা উত্তর হিসাবে জড়বস্তু বা নিম্ন শ্রেণীর প্রাণীকে খুঁজি। এই পদ্ধতিতে তোমরা যদি প্রত্যেকটা বাক্যের এই কথাটাকে মনে রেখে অবজেক্টগুলোকে খোঁজার চেষ্টা করো, তাহলে অবজেক্ট খোঁজার সময় একটা দুটো নাকি দুটো অবজেক্টই আছে বা কোনো অবজেক্টই নেই, সেটা খোঁজাটা তোমাদের পক্ষে খুব একটা বেশি প্রবলেমেটিক হবে। তো সেই কারণের জন্য আমরা যখনই কাকে দিয়ে প্রশ্ন করলাম এই বাক্যটার ক্ষেত্রে ভার্বকে কাকে খাচ্ছি, যেহেতু এখানে কোনো মানুষকে খাওয়ার কথা বলা নেই, তো সেই অর্থে এখানে আমি কোনো উত্তর পাবো না। তো দেয়ারফর আমার কাছে বাক্যের মধ্যে অবজেক্টের কটা প্রশ্নের সাপেক্ষে উত্তর পাওয়া গেছে? একটা প্রশ্নের সাপেক্ষে একটা উত্তর। তো সুতরাং বাক্যে অবজেক্ট সংখ্যা কটা? ভাতকে এবার ইংলিশে কি বলা হবে? রাইস। এবং এটা কি আমি কি বলে চিহ্নিত করব? বাক্যের অবজেক্ট বলে চিহ্নিত। বুঝা গেছে কথা? তাহলে বাক্যের মধ্যে থাকা ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যাবে সাবজেক্ট, আর কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে পারে উত্তর হিসেবে পাওয়া যাবে অবজেক্ট। কিন্তু এটা করা কাজের ক্ষেত্রে। কোনো কোনো হওয়া কাজের ক্ষেত্রেও আমরা এই পদ্ধতিতে কি বের করতে পারি? সাবজেক্ট অবজেক্ট বের করতে পারি। যেমন এই বাক্যটার জন্য কাজ হয়ে যাবে, হই, আমি হই ভালো ছেলে, একটা ভালো ছেলে, তাহলে হই ভার্ব। কে হই? উত্তর পেলাম আমি। কি হই? একটা ভালো ছেলে, পেয়ে গেছি। কাকে হই? কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে এই বাক্যগুলোর ক্ষেত্রেও অনেক সময় উত্তর পাওয়া যায়, কিন্তু হওয়া কাজের ক্ষেত্রে এই পদ্ধতিতে সাবজেক্ট অবজেক্ট বের করতে যাওয়াটা রিস্কি। তোমার হওয়া কাজের ক্ষেত্রে মানেটাকে বোঝো, মানে বুঝে নিয়ে সাবজেক্ট কার সম্পর্কে কথা বলা হয়েছে সেটাকে বের করো, সেটা হবে সাবজেক্ট। তার সম্পর্কে কি বলা হয়েছে সেটা বের করো, সেটা হয়ে যাবে আমার সম্পূর্ণটাই অবজেক্ট। আশা করি আমার কথাটাকে আমি বোঝাতে পারবো। এই যে সাবজেক্ট অবজেক্ট নিয়ে আমরা কথাগুলো বলছি, এই সাবজেক্ট অবজেক্টের আলোচনার মধ্যে আমাদের গ্রামার বইয়ের সঙ্গে একটু পার্থক্য পাওয়া যাবে। গ্রামার বইয়ের একেবারে শুরুতে সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে কোনো কথা বলা থাকে না, বলা থাকে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এবার সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে আমি কেন কথা বলছি না? তার কারণ সাবজেক্ট প্রেডিকেট একসঙ্গে যদি আলোচনা করতে চাই, শুধুমাত্র প্রেডিকেট আলোচনা করতে চাই, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন তৈরি করতে পারবো না। হ্যাঁ, আমি চিনে ফেলতে পারবো এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটাকে আলাদা করে চেনা প্রয়োজন। আর প্রেডিকেট কথাটার মধ্যে আমি এটাকে আলাদা করে চিনতে পারবো না, কারণ একটা বাক্যের মধ্যে ভার্বের সঙ্গে সাবজেক্ট বাদে বাদ বাকি সম্পূর্ণ অংশটাকেই প্রেডিকেট বলা হয়, যেটা যুক্ত অবস্থায় থাকে। মানে সাবজেক্ট বাদ দিয়ে একটা সেন্টেন্সের বাদ বাকি সম্পূর্ণ অংশটাই বাক্যের প্রেডিকেট। তো আমরা যদি আলাদা করে ভার্ব চিনতে পারি, আলাদা করে অবজেক্ট চিনতে পারি,
তারপরে এই দুটোকে একসঙ্গে দেখিয়ে দিয়ে বলবো এটাই আমার প্রেডিকেট। কাজটা সহজ, অনেক বেশি সহজ। তো সেই জন্য আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পূর্ণটা নিয়ে আলোচনা করি, সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কোনো কথা বলি। কিন্তু জানিয়ে দিই যে ভার্ব আর অবজেক্ট যদি তুমি বের করলে এই দুটোকে একসঙ্গে কানেক্ট করে দাও, তাহলে টোটাল অংশটাই কিসে পরিণত হবে? প্রেডিকেটে পরিণত। তো চলে আসছে পরের স্টেপে। তাহলে সাবজেক্ট বের করা জানলাম, অবজেক্ট বের করা জানলাম, ভেরি গুড। কিন্তু বাক্যের মধ্যে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্টই থাকে তা তো না, তার সাথে সাথে আরও কিছু কথা থাকে। যেমন আমি বিকেলবেলায় ফুটবল খেলতে যাই বা যাব বা যাচ্ছি। দেখি আমি বিকেলে ফুটবল খেলি। এই বাক্যটার মধ্যে আমি যদি খুঁজে বের করি ভার্ব কোনটা, যে কোনো বাক্য ইংরেজিতে বানানোর সময় আমার কাজ হবে আগে ভার্ব কে লেখা। আমি দেখতে পাচ্ছি ভার্বটা হচ্ছে কি খেলি। এবার খেলি বলতে আমি কোন মানে বোঝাচ্ছি? অভ্যাসগত কাজ, রোজ খেলি, এটার জন্যই ব্যবহার করি। এটা অতি সাধারণ ঘটনা যেটা আমি রোজ দিন করছি বা প্রায় প্রতিদিন করছি। তো সেই জাতীয় অভ্যাসগত কাজের কথা বোঝালে পরে সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো তখন কীভাবে সেটা দাঁড়ালো সেটা নিয়েও কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি তোমরা এটাকে জানো। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মকে ব্যবহার করতে হয়। খেলা, খেলাকে ইংরেজিতে বলা হয় প্লে, প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা কি প্লে। এবার আমাকে বাক্যের মধ্যে এই ভার্বের সাবজেক্ট বের করতে হবে। কিভাবে বের করব? প্রশ্ন করি কে খেলি, কি উত্তর পাই? আমি। তাহলে ভার্ব বসিয়ে দিয়েছি, ভার্বের আগে কে বসবে? সাবজেক্ট। কে খেলি? আমি। পেয়ে গেলাম আই। আমি কি ইংলিশে কি বলে? আই। এবার প্রশ্ন করি কি বের করতে হবে? সাবজেক্ট পেয়ে গেছি, কি বের করব? অবজেক্ট বের করব। প্রশ্ন করব কি কি দিয়ে? কি এবং কাকে দিয়ে? ফাইন। প্রশ্ন করি কি খেলি, উত্তর পাচ্ছি ফুটবল। আমি লিখে দিলাম ফুটবল, পেয়ে গেলাম অবজেক্ট। এবার প্রশ্ন করলাম, একটা দিয়ে প্রশ্ন করলে তো হবে না, আরো একটা তো আছে, কাকে খেলি। প্রশ্ন তো আমার কাকে দিয়ে হবে? কাকে? ভার্বকে। এই বাক্যে ভার্ব হচ্ছে খেলি, এই বাক্যে ভার্ব ছিল খাচ্ছি, তো সেই কারণে খাচ্ছিকে প্রশ্ন করেছিলাম, এখানে আমি খেলিকে প্রশ্ন করছি। তাহলে কাকে খেলি, কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো মানুষকে উত্তর হিসেবে খোঁজা হয়, কিন্তু এখানে কোনো মানুষকে খেলার কথা বলা হয়নি, আসলে প্রশ্নের মানেই হয় না কাকে খেলি। সুতরাং এই বাক্যে কাকে দিয়ে আমি কোনো কি পাচ্ছি না, কোনো উত্তর পাচ্ছি না। তো দেয়ারফর পরে যে আরেকটা অবজেক্ট বসার জায়গা ছিল সেটাও কি পড়ে হলো? ক্রস চিহ্ন। অবজেক্ট নেই আমার বাক্যের মধ্যে, বোঝা যায়। তাহলে বাক্যের মধ্যে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, কিন্তু তারপরেও আরো একটা কথা বাকি থেকে গেছে। বিকেলে, এটার আমি না কে দিয়ে প্রশ্ন করে উত্তরে পেয়েছি, না কি দিয়ে প্রশ্ন করে উত্তরে পেয়েছি, না কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরে পেয়েছি। তার মানে এই বিকেলে কথাটা আমার বাক্যের না সাবজেক্ট না অবজেক্ট। তাহলে কি বাক্যে ব্যবহার করবো না? করতেই হবে, বাংলা বাক্যে আছে তো ইংরেজি বাক্যে থাকতে হবে, নাহলে মিনিং ক্লিয়ার হবে না। এই জাতীয় ক্ষেত্রগুলোতে যখন কে কি কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পেলাম না, যে শব্দের উত্তর পেলাম না, তখন দেখব যে এই উত্তরটাকে পাওয়ার জন্য ভার্বটাকে, সেই ভার্বকে কে কি কাকে বাদ দিয়ে অন্য কিছু দিয়ে প্রশ্ন করলে পারে আমি ঠিক এই উত্তরটাকে পেয়ে যাব। যেমন উদাহরণস্বরূপ তোমরাই বলো, এই খেলি ভার্বকে কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে পারে এই বিকেলে উত্তরটা পাবো? কখন? কারেক্ট। কখন দিয়ে প্রশ্ন করো, কখন খেলি, উত্তরে পেয়ে যাবো কি বিকেলে খেলি। হ্যাঁ না, বোঝা যায়। তাহলে এই যে শব্দটা আমি পাওয়ার জন্য কখন দিয়ে প্রশ্ন করলাম বা কখনের মতন অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করলাম, এই জাতীয় শব্দগুলোকে আমরা প্রেপোজিশনাল অবজেক্ট বলে চিহ্নিত করি। কাজটাকে বোঝার সুবিধার জন্য, বাক্যে ব্যবহার করতে সুবিধার জন্য নাম দেওয়া হয়েছে প্রিপোজিশনাল অবজেক্ট। কেন? কেনর আগে তাহলে সংজ্ঞার মতন করে যদি বলতে হয়, ধারণাটা কেমন তৈরি হলো? যে ভার্বকে কে কি কাকে বাদ দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করলে যদি বাক্যের মধ্যে থেকে কোনো উত্তর পাওয়া যায়, তাহলে যেটাকে উত্তর হিসেবে পাওয়া যাচ্ছে সেটাই হবে আমার বাক্যের প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্টকে আমি বাক্যের শুরুতে বসাতে পারি, প্রিপোজিশনাল অবজেক্টকে আমি বাক্যের মাঝে বসাতে পারি, প্রিপোজিশনাল অবজেক্টকে আমি বাক্যের শেষেও বসাতে পারি, এনিওয়্যার। তোমার যেখানে মনে হয়
বসালে পরে বাক্যটাকে শুনতে তোমার ভালো লাগছে, ইউ ক্যান ইউজ ইট। প্রিপোজিশনাল অবজেক্ট বসার নির্দিষ্ট কোনো স্থান নেই, কিন্তু আপাতত যেহেতু আমরা ইংরেজি লেখাটাকে শুরু করেছি, জাস্ট প্র্যাকটিস করতে হবে, দক্ষতা আনতে হবে, সেই জন্য আমরা একই জায়গায় প্রিপোজিশনাল অবজেক্টকে ব্যবহার করব। এবং সেটা কোথায়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরে। অর্থাৎ যে ভার্ব দিয়ে বাক্যটাকে লিখে দেওয়া হয়েছে সেই ভার্বের সমস্ত কাজ করে ফেলার পরে আমি কাকে বসাবো? প্রিপোজিশনাল অবজেক্টকে বসাবো। তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট আমি কোথায় বসাচ্ছি? এখানে বসাচ্ছি। নাম কি দিয়েছি? প্রিপোজিশনাল অবজেক্ট। এরকম নাম দেওয়ার উদ্দেশ্যটা একটাই, তোমাদের জানিয়ে দেওয়া যে এই যে অবজেক্ট বসানো হয়েছিল সেখানে খেয়াল করো শুধুমাত্র সেই নাউন বা প্রোনাউনটা বসেছে, হ্যাঁ কি না? কিন্তু প্রিপোজিশনাল অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টটা তো বসবে, নাউন বা প্রোনাউনটা তো বসবে, তার আগে একটা প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে। নাউন বা প্রোনাউনটা বসবে, তার আগে একটা কাকে ব্যবহার করতে হবে? প্রিপোজিশনকে। এবং সেই প্রিপোজিশনটা বসবে বাক্যের মিনিংয়ের উপর ডিপেন্ড করে। আমরা এখনো পার্টস অফ স্পিচের ভার্ব থেকে আগে আগাইনি, আমরা এখনো পর্যন্ত ভার্বের মধ্যে আটকে আছি, কিন্তু প্রিপোজিশন সম্পর্কে পৌঁছাইনি। কিন্তু না পৌঁছালেও আমরা সবাই মোটামুটি কমন কিছু প্রিপোজিশনের কথা জানি, ইন, অন, ফ্রম, টু, ফর ইত্যাদি, জানি কি না? আর এই যে প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশন কমন প্রিপোজিশনগুলোকে ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো বাক্যে এই প্রিপোজিশনাল অবজেক্টকে ফর্ম করতে পারি। যেমন বিকেলে, মানে কি? বিকেলের সময়টার মধ্যে। এবার এই মধ্যে বোঝানোর জন্য আমরা কোন প্রিপোজিশনকে ব্যবহার করব? নিশ্চয়ই ইনকে, কারণ ইনের বাংলা মানেটাই হচ্ছে মধ্যে বা ভেতরে। বিকেলে কথাটা বলতে পরে বিকেলবেলা খেলি মানে কি? যতক্ষণ সময় ধরে বিকেল, সেই সময়টার মধ্যে আমরা কি করছি? খেলাধুলাটা করছি। অর্থাৎ বিকেলের সময়ের মধ্যে আমি কি করছি? ফুটবল খেলি। যেহেতু এই সময়টার মধ্যে মানেটাকে প্রকাশিত করছে বাক্যটাতে, সেই কারণে মধ্যে প্রিপোজিশনটাকে ইংরেজিতে ইন হিসাবে ব্যবহার করার কারণে আমরা এই বাক্যে প্রিপোজিশনাল অবজেক্ট বসানোর সময় কোন প্রিপোজিশনকে ব্যবহার করব? ইনকে ব্যবহার করব। এবার আমার অবজেক্টটা কি? নাউনটা কি? সময়টা বলছিলাম, সময়ের নামকেও নাউনই বলবো। তাহলে সময়টা কি? বিকেল। বিকেল হলে পরে সেই বিকেলকে ইংলিশে কি বলা হয়? আফটারনুন বলতে পারো। বিকেলকে ইংলিশে আফটারনুনই বলে। আমরা জেনারেলি ইভিনিং ব্যবহার করি, তাহলে ইভিনিং। তাহলে সময়ের মধ্যে বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন বসালাম ইন, তারপরে বসালাম অবজেক্ট। যেহেতু এখানে যে অবজেক্টটা ব্যবহার করতে হচ্ছে সেই অবজেক্টের সঙ্গে আগে একটা কাকে বসাতে হয়? প্রিপোজিশনকে। সেই জন্য আমরা এটাকে নাম দিয়েছি প্রিপোজিশনাল অবজেক্ট, যাতে নামটাকে মনে রাখার সাথে সাথে আমাদের বসার ভঙ্গিমাটাও বা পদ্ধতিটাও মনে রাখতে পারি। নামের মধ্যে প্রিপোজিশনাল অবজেক্ট, আগে প্রিপোজিশন তারপরে অবজেক্ট বসিয়ে গেছে। সেই হিসেবে আমি কি করবো? বাক্যের মধ্যেও বসাবো। কি দেখে বের করার পদ্ধতি? বাক্যে অবস্থিত ভার্বকে কে, কি এবং কাকে বাদ দিয়ে অন্য কিছু দিয়ে কি করা? প্রশ্ন। সো দ্যাট ইজ প্রিপোজিশনাল অবজেক্ট। এবার এই সংক্রান্ত একটা কথা বলে দিই। বিকেল, সকাল, দুপুর না, সন্ধ্যা, এই সব সময়গুলোর ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনকে ব্যবহার করি। কিন্তু দুপুর 12টা, দুপুর তো একটাই 12টা, নুন, আর রাত্রি, এই দুটোর ক্ষেত্রে আমরা ইনকে ব্যবহার করি না। এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাট হচ্ছে ডট, টাইমটা, ডট টাইমের মধ্যে। তো দুপুর 12টা ডট, আমরা জানি 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মানে আর দুপুর থাকছে না। 1 সেকেন্ড আগে মানে সকাল, 1 সেকেন্ড পরে মানে বিকেল, 12টার পরে। তো সেই কারণে ডট 12টা একটাই সেকেন্ড টাইম, একটা ডট, সেই কারণে জন্য আমরা অ্যাড বসাচ্ছি। কিন্তু নাইটের ক্ষেত্রে কেন অ্যাড বসাই আমরা? অ্যাট নাইট, আমরা ইন দ্য নাইট কেন বলি না? বলি, পার্থক্য আছে, সিচুয়েশনাল ইফেক্ট আছে। কি ইফেক্ট? নাইটের ক্ষেত্রে আমরা তখন নিয়ে অ্যাড বসাই যখন নাইটটাকে আমরা একটা ডট টাইম হিসেবে ধরি। যেমন রাত্রিবেলায় আমাদের মূল কাজ হচ্ছে ঘুমানো। জেনারেলি মানুষ রাত্রিবেলায় ঘুমোয়, আর রাত্রে যখন ঘুমোয় তখন চোখটা বন্ধ থাকে, আর চোখ খুললে পারি ইন জেনারেল হওয়া উচিত তখন কি হয়ে যাবে? রাত্রি আর থাকবে না, তখন সকাল হয়ে যাবে। মানে সেন্সটা এক পলকে আমরা রাতটাকে কি করি? কাভার করি, তাই না? আমরা এক পলকই রাত কাভার করে দিলাম। আর এক পলকের যে সময়, সেটাকে সেন্স হিসাবে একটা ডট টাইম হিসেবে বিচার করা যায়। তো যদি মানুষকে বলতে হয় আই স্লিপ, ঘুমাই, তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করবো অ্যাট নাইট, রাত্রিবেলা। কারণ সেই ক্ষেত্রে ঘুমানোর কারণে রাত্রির সময়টাকে মনে হয় যেন সেটা কি একটা ডট টাইম, এক পলকের সময় শেষ।
কিন্তু যদি বলা হয় আই রিড, করতে পারি, তো সেক্ষেত্রেও কি অ্যাট নাইট ব্যবহার হয়? হ্যাঁ, নর্মাল ব্যবহারে আমরা অ্যাট নাইট বসাই। কেউ যদি ইন দ্য নাইট ব্যবহার করে তাহলেও ভয়ঙ্কর ভুল হবে না। কেন? কারণ এখন সে রাত্রির সময়টাকে কি করতেছে, কভার করছে, রাত্রির সময়টাকে সে ফিল করছে। ঘুমানোর সময় আমরা রাত্রির সময়টাকে কি করতে পারি না, ফিল করতে পারি না। দ্য আউলস ক্রাই ইন দ্য নাইট, হতেই পারে আউলরা রাত্রিবেলা জেগে থাকে, তারা ফিল করে রাত্রির সময়টা পার হওয়াটাকে। তো অ্যাট বসবে একটা ডট টাইম বোঝানোর জন্য, এবং ইন বসবে একটা সময়ের পিরিয়ডকে বোঝানোর জন্য। জেনারেলি ইভিনিং, আফটারনুন বা মর্নিংয়ে আমরা জেগে থাকি এবং সময়ের পিরিয়ডটাকে ফিল করি, সেই কারণে আমরা ব্যবহার করি ইন। আর রাত্রের ক্ষেত্রে এবং দুপুর 12টার ক্ষেত্রে আমরা সময়টাকে ফিল করতে পারি না, এক পলকে সময়টা উড়ে চলে যায় নিমিষের মধ্যে, সেই কারণে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, অ্যাট। তো এনিওয়েজ, সেটা অ্যাট আর ইনের আলোচনা। আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমাদের তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্ট বসালাম, দুটো অবজেক্ট থাকলে পরে দুটো অবজেক্ট বসালাম, এবং বাক্যের শেষে গিয়ে আমরা কাকে ব্যবহার করবো, প্রিপোজিশনাল অবজেক্টকে। তো আমাদের ফার্স্ট আলোচনা প্রিপোজিশনাল অবজেক্ট, সেটাকে যদি আমার বাক্যের থেকে খুঁজে বের করতে হয়, তার পদ্ধতি কি, বাক্যে অবস্থিত ভার্বকে কে, কি, কাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে পারে উত্তর হিসেবে যা পাওয়া যাবে সেটাই হবে আমার বাক্যের প্রিপোজিশনাল। গ্রামাটিক্যাল ভাষায়, বইয়ের ভাষায় এই প্রিপোজিশনাল অবজেক্টের একটা নাম আছে। যেমন এর একটা নাম ছিল দ্বিতীয় ধরনের অবজেক্টের, তার নামটা কি ছিল, কমপ্লিমেন্ট। গ্রামারের ভাষায় সেরকমই বইয়ের গ্রামাটিক্যাল ভাষার মধ্যে তুমি প্রিপোজিশনাল অবজেক্ট কথাটাকে না পেলে পারেও তুমি কাকে পাবে, তুমি পাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা চলে গেল টার্মিনোলজি। এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে একটা প্রিপোজিশন বসবে, তারপরে নাউন বসবে, আমি ঠিক বুঝে উঠতে পারবো না, যে কারণে আমরা এটাকে নাম দিয়েছি প্রিপোজিশনাল অবজেক্ট মনে রাখার সুবিধার্থে। তার সাথে সাথে এটা মনে রাখতে পারি প্রিপোজিশনাল অবজেক্টকেই গ্রামারের ভাষায় কি বলা হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। তো আমাদের ফার্স্ট আলোচনা প্রিপোজিশনাল অবজেক্ট, সেটা আমরা অলরেডি কমপ্লিট করব। আশা করি সেন্টেন্স কনস্ট্রাকশনের সাবজেক্ট বের করা, অবজেক্ট বের করা, প্রিপোজিশনাল অবজেক্ট বের করা সম্পর্কে তোমরা বিষয়টা বুঝতে পারছো, হ্যাঁ না? আই গেস ইয়েস। এর পরের দিনের যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি, আমাদের এই ভিডিওর পরবর্তীতে যে ভিডিওটা করতে যাচ্ছি, আমরা যেটা বললাম, এই ভিডিওতে আমরা পরপর দুটো জিনিস আলোচনা করব। আমি দেখছি অলরেডি 42 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো আমি এই ভিডিওটাকে এখানে শেষ করছি, করবো না, চলো আর একটু আগানো যাক ভিডিওটা। তো আমাদের ফার্স্ট আলোচনা শেষ হলো প্রিপোজিশনাল অবজেক্ট নিয়ে, সাবজেক্ট নিয়ে, অবজেক্ট নিয়ে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড আলোচনার দিকে। সেকেন্ড আলোচনাটা কি মনে আছে তো, ভার্বের, ফিরে যাচ্ছি পার্টস অফ স্পিচে, ভার্বের ইনফাইনাইট ভার্বের বাক্যের মধ্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে। তাহলে ইনফাইনাইট ভার্বকে আমি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করি। ইনফাইনাইট ভার্বকে যদি আমাকে বাক্যে ব্যবহার করতে হয়, তো স্বাভাবিকভাবে আমরা জানি নিশ্চয়ই যে ইনফাইনাইট ভার্ব বাক্যের মধ্যে একা একা বসে থাকতে পারে না, পারে? সে তো পারেই না, তাই না? সেই জন্যই তো আমরা মেন ভার্বের প্রয়োজন বাক্য তৈরি করতে, তা বলি না। আমরা কি বলি, একটা বাক্য তৈরি করতে আর কিছু লাগুক না লাগুক ফাইনাইট ভার্বকে লাগবে। তাহলে ইনফাইনাইট ভার্ব একা একা বাক্য তৈরি করতে পারবে না। তাহলে ইনফাইনাইট ভার্ব থাকতে হলে পারে বাক্যের মধ্যে এটা কে থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। আর ইনফাইনাইট ভার্ব কি করবে, ফাইনাইট ভার্বের মানেটাকে আরেকটু পরিষ্কার করবে। যেমন আমি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে খেয়াল করো দুটো ভার্ব আছে, একটা হচ্ছে খেলতে, একটা যাচ্ছে। দুটো আলাদা ভার্ব, একটা খেলা ভার্ব, আর এই ভার্বটার অরিজিনাল নাম কি, যাওয়া। খেলা ভার্বকে ইংলিশে অরিজিনাল ফর্মটা কি, প্লে। আর যাওয়া ভার্বের অরিজিনাল ফর্ম কি, গো। তো দুটো আলাদা আলাদা কাজের কথা এই বাক্যের মধ্যে বলা আছে। যখন তুমি এই বাক্যগুলোকে পাবে যে আমার বাক্যের মধ্যে দুটো বা তিনটে কাজের কথা বলা আছে, তখনই মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এই বাক্যগুলোকে লেখার জন্য দ্য সিম্পলেস্ট ওয়ে, সবচেয়ে সহজ পদ্ধতিতে যেরকমভাবে তুমি বাক্যগুলোকে তৈরি করতে পারো, সেটা হচ্ছে বাক্যগুলোর এই ভার্বগুলোর মধ্যে থেকে কোনো একটাকে ফাইনাইট রেখে, এখানে বাক্য ফাইনাইট ভার্ব থাকবে একটাই, বাদ বাকি ভার্বগুলোকে ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্বের বিভিন্ন আকৃতিতে তোমাকে কি করতে হবে, পাল্টে দিতে হবে। কিন্তু এটা তৈরি করবো কীভাবে? তৈরি করার পদ্ধতি হচ্ছে সবার আগে বাক্যের মধ্যে থেকে এই দুটো ভার্বকে আগে চিনে নাও আলাদা আলাদা করে। একটা হচ্ছে খেলতে আর একটা হচ্ছে যাচ্ছি। বের করে ফেলছি দুটো ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। এবার মনে মনে কল্পনায় এই দুটো ভার্বকে অন্য কোনো জায়গায় লিখে ফেলো। এখন আপাতত আমি বোর্ডে লিখছি, তোমরাও লিখবে।
পরবর্তীতে মনে মনে সেটাকে কল্পনা করে নেবে, মানে বুঝতে সুবিধা করার জন্য। এবং এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে যেটাকে দেখতে পাচ্ছি, পরবর্তীতে তুমি নিজের থেকে খুব সহজ সাবজেক্ট খুঁজে বের করে ফেলতে পারবে। তখন তুমি সাবজেক্ট হিসেবে যেটা দেখতে পাচ্ছ সেটাকে এই দুটোরই আগে বসিয়ে দাও। অটোমেটিকলি আমি খেলতে, আমি যাচ্ছি, দুটো সেন্টেন্স পাওয়া যাবে। SVO স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, অবজেক্ট নেই বাক্যের মধ্যে, নাও থাকতে পারে। এবং তুমি এবার বিচার করো যে আমি খেলতে, এতে মানেটা কি সম্পূর্ণ হয়? তোমার কি বলা, কথা বলা শেষ হয়ে যায়? আমি খেলতে, না হয় না, আরও কিছু বলার লাগে, ভালোবাসি, পছন্দ করি, যাচ্ছি, যাই, গিয়েছিলাম ইত্যাদি। তো আমি খেলতে দিয়ে আমার মানেটা কি হচ্ছে না? সম্পূর্ণ হচ্ছে না। যেই দেখলে মানেটা সম্পূর্ণ হচ্ছে না, সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে এটা আমার কোন ভার্ব? ইনফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। কথা ক্লিয়ার? আর বাকি যে বাক্যটা আছে আমি যাচ্ছি, দেখো এই কথাটাতে সম্পূর্ণ মানে প্রকাশিত হয়। মানে কেউ যদি জিজ্ঞেস করে কে যাচ্ছে এখান থেকে, আমি হাত তুলে উত্তর দিতে পারি আমি যাচ্ছি, আমার আর কিছু বলার দরকার নেই, আমার আনসার ইজ কমপ্লিট। তাহলে আমি যাচ্ছি বললে পারে মানেটা কি হয়ে যায়? কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আরও সম্পূর্ণ করা যায়, আরও ভালো করা যায়, সেটা পরের কথা, বাট ইটস কমপ্লিট সেন্স, ইট গিভস কমপ্লিট সেন্স। যেই এটা কমপ্লিট সেন্স দিল, সঙ্গে সঙ্গে এই বাক্যটাকে, এই ভার্বটাকে আমি কি নামে চিহ্নিত করব? ফাইনাইট ভার্ব নামে চিহ্নিত করব। তাহলে এটা হলো আমার ইনফাইনাইট ভার্ব, আর এটা হলো আমার কি? ফাইনাইট। তাহলে আমি বুঝে গেলাম এটাও ভার্ব, এটাও ভার্ব। এর মধ্যে যাচ্ছিটা হচ্ছে ফাইনাইট, আর খেলতেটা হচ্ছে আমার কি? ইনফাইনাইট। আমাকে বাক্যটাই এমন দেওয়া হয়েছে যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা কি ভার্ব আছে? ইনফাইনাইট ভার্ব আছে। তাহলে এই যে কাজটা, এটা তো আমি মনে মনে করেছি, কল্পনাই করেছি, চিন্তা করে নিয়েছি কোনটা ফাইনাইট কোনটা ইনফাইনাইট। আশা করি খুঁজে বের করাটা খুব একটা কঠিন হবে না যদি বাক্যটাকে বাংলায় দেওয়া থাকে। বাংলাদেশ শিখি, ইংরেজিতে এমনি পেরে যাবো। কথা ক্লিয়ার? বোঝা গেছে? যেই আমি ফাইনাইট ইনফাইনাইট খুঁজে বের করে ফেললাম, এবার আমার কাজ হবে এই বাক্যটার ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করা। সমস্ত কাজ করা মানে কি? ফাইনাইট ভার্বের সাবজেক্ট বের করা, ফাইনাইট ভার্বের অবজেক্ট বের করা, ফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্ট বের করা, যদি দুটো অবজেক্ট থাকে তাহলে দুটো অবজেক্ট বের করা। ফাইনাইট ভার্বের, কোনো সময় ইনফাইনাইট ভার্বের কথা বলছি না, শুধুমাত্র ফাইনাইট ভার্বের। আর ফাইনাইট ভার্বটা আমার কি? যাচ্ছি। যাচ্ছি মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার ভার্বের ফর্মটা কিরকম হবে? অ্যাম গোয়িং, সরি অ্যাম ইজ আর গোয়িং, যে কোনো একটা, হয় অ্যাম হবে না ইজ হবে না আর হবে সাবজেক্ট অনুযায়ী, ঠিক না? অ্যাম ইজ আর গোয়িং, এটা আমার ফাইনাইট ভার্বের স্ট্রাকচার, আমি ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। এবার প্রশ্ন করি কে যাচ্ছি, উত্তর কি পাবো? আমি। সাবজেক্ট কি হবে? আই। কার সাবজেক্ট? ফাইনাইট ভার্বের সাবজেক্ট, তাই না? দুটো ভার্ব আছে তো, এখন খালি এস লিখলে হচ্ছে না, এস এর নিচে আমি কি লিখলাম? এফ ডট ভি, অর্থাৎ বুঝাচ্ছি যেটা ফাইনাইট ভার্বের সাবজেক্ট। তাহলে কে যাচ্ছি? আমি যাচ্ছি। আমি যদি আই হয় সাবজেক্টের ঘরে, তাহলে নিশ্চয়ই ইজ আর থাকবে না? থাকবে, কারণ আই এর পরে শব্দটা কি ব্যবহৃত হয়? অ্যাম ব্যবহৃত হয়। তাহলে আই অ্যাম গোয়িং, সাবজেক্ট পেয়ে গেলাম, ফাইন। প্রশ্ন করি কি যাচ্ছি, কি যাচ্ছি, অবজেক্ট বের করতে হবে তো, সাবজেক্ট পেয়ে গেছি, কি যাচ্ছি। হ্যাঁ, মানেই হয় না প্রশ্নের, যে প্রশ্নের মানেই নেই তার আবার উত্তর হয় নাকি? তো সুতরাং ফার্স্ট অবজেক্ট তো নাই। কাকে যাচ্ছি, একই রকমভাবে কোনো উত্তর নেই, কারণ কোনো মানেই হয় না প্রশ্নটার, তো সেকেন্ড অবজেক্টও নেই। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট আছে ঠিকই, কিন্তু ফাইনাইট ভার্বের একটাও অবজেক্ট নেই। অবজেক্ট আছে? কথা ক্লিয়ার? এবার প্রশ্ন করলাম কেন যাচ্ছি, কবে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। খেয়াল করো এই প্রশ্নগুলোর মধ্যে কেন যাচ্ছি দিয়ে প্রশ্ন করলে পারে উত্তর পাবো খেলতে যাচ্ছি, তাই না? কিন্তু কেন যাচ্ছি দিয়ে প্রশ্ন করলে পারে আমি জানি সেটা তাহলে কি হয়ে যাবে? প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে প্রিপোজিশনাল অবজেক্টের ঘরে বসাবো উত্তরটাকে। কিন্তু প্রিপোজিশনাল অবজেক্টের ঘরে এখানে উত্তরটাকে বসাতে পারবো না, তার কারণ আমরা উত্তর হিসেবে যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে কি? ইনফাইনাইট ভার্ব। তাহলে ইনফাইনাইট ভার্বের একটা নির্দিষ্ট আকৃতিকে আমাকে বসাতে হবে, হবে কি না? যেটা আমি কী করতে পারবো না, উত্তর হিসেবে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ প্রিপোজিশনাল অবজেক্টের ঘরে ইনফাইনাইট ভার্ব যদি উত্তর হিসেবে চলে আসে, তাহলে উত্তরটাকে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে আর বসাবো না, সেটাকে ইনফাইনাইট ভার্বের আকার অনুযায়ী ইনফাইনাইট ভার্বকে ব্যবহার করব। তাহলে কেন যাচ্ছি, উত্তর পেয়েছিলাম খেলতে, ফাইন, তাহলে ওটাকে আমি প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারতাম, কিন্তু করছি না কেন? কারণ সেটাই আমার কি বাক্যের ইনফাইনাইট ভার্ব। বোঝা যায়? তাহলে ইনফাইনাইট ভার্ব হিসেবে যদি প্রিপোজিশনাল অবজেক্টের কোনো উত্তর পাই, তাহলে সেটাকে আমি প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করব না, আমার বাক্য লিখতে সুবিধা হবে সেই জন্য।
তাহলে পরে আর কবে যাচ্ছি, নাই, এখানে কবে যাচ্ছি, কখন যাচ্ছি, না তাও নেই, তাহলে কোথায় কি আছে, কোথায় যাচ্ছি, মাঠে যাচ্ছি। হ্যাঁ, এটাই পেয়েছি, কোথায় যাচ্ছি, মাঠে যাচ্ছি। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে আমি একটা উত্তর পেলাম, সেটা কি, মাঠে। আর মাঠেটা তার মানে আমার বাক্যের কি, মাঠে আমার ফাইনাইট ভার্ব না, সেটা আমার কি, প্রিপোজিশনাল অবজেক্ট। কার, ফাইনাইট ভার্বের। এবার মাঠের মধ্যে মাঠে যাচ্ছি মানে কি, মাঠের থেকে বাড়ির দিকে নাকি বাড়ির থেকে মাঠের দিকে, বাড়ির থেকে মাঠের দিকে, তাহলে মাঠের দিকে যাচ্ছি। আবার এই দিক বোঝানোর জন্য ইংলিশে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, টু। আর মাঠকে ইংলিশে কি বলা হয়, অবজেক্ট যেটা, নাউন যেটা, ফিল্ড বা গ্রাউন্ড। তাহলে বসালাম টু ফিল্ড, যা ইচ্ছা, ফিল্ড অথবা গ্রাউন্ড। তাহলে আই এম গোয়িং টু ফিল্ড, বোঝা গেছে প্রিপোজিশনাল অবজেক্ট। আর কোন প্রিপোজিশনাল অবজেক্ট, কোথায় যাচ্ছি পেয়েছি, কখন যাচ্ছি পেয়েছিলাম, সেটাকে আমি একটা অ্যান্সার হিসেবে গ্রহণ করব না। তো এটাকে যদি আমি অ্যান্সার হিসেবে গ্রহণ না করি, তাহলে বাকি থাকে এইটাই, এটা আমি উত্তরে পেয়ে গেছি। আর কোনো প্রিপোজিশনাল অবজেক্ট নেই ফাইনাইট ভার্বের, 100% শিওর। ওকে, যেই আমার ফাইনাইট ভার্ব দিয়ে সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে, এইটাকে বলা হয় ফাইনাইট ভার্বের সম্পূর্ণ কাজ। বলছি আমি, যখন আমার সম্পূর্ণ কাজ করা হয়ে গেল, এবার আমি কাকে ব্যবহার করব, ইনফাইনাইট ভার্বকে বাক্যে বসাবো। এবার ইনফাইনাইট ভার্বকে আমি বাক্যে যে বসাবো, আমি দেখতেছি ইনফাইনাইট ভার্বটা কোনটা, খেলতে, এটাই আমার ইনফাইনাইট ভার্ব। ইনফাইনাইট ভার্বের এই খেলতে অরিজিনালি ভার্বটা কোনটা, অরিজিনাল নেমটা কি, প্লে। কেন, খেলতে কথাটা কিসের থেকে সৃষ্টি, খেলা থেকে। আর খেলাকে ইংলিশে কি বলা হয়, অরিজিনাল নেম প্লে। তাই পেয়ে গেলাম প্লে। এবারে প্লে ভার্বের ইনফাইনাইট স্ট্রাকচার কত রকমের হতে পারে, এখন প্রয়োজন পড়বে আমার সেই ভার্বের ট্রি ডায়াগ্রাম। ইনফাইনাইট ভার্বের তিনটা প্রকার, কিন্তু চেহারা কয়টা, দুটো। জিরান্ড আর পার্টিসিপল তো দুটো একই রকম দেখতে, ভার্ব প্লাস আইএনজি, আর টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম, নাকি না। বলছিলাম পার্টিসিপলের আরও একটা ফর্ম আছে, আরও কয়েকটা ফর্ম আছে, কিন্তু আমরা এখানে ভার্ব প্লাস আইএনজিটাই লিখছি। তার কারণ কি, বাক্য তৈরি করতে আমাদের সুবিধা হয়, চিন্তা করতে, প্রথম কাজটা করতে সহজ হয়ে যাবে। তো সেই কারণে আমি পার্টিসিপল হিসেবে শুধু ভার্ব প্লাস আইএনজিটাকেই গ্রহণ করলাম। এবং সেই যদি ভার্ব প্লাস আইএনজিটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে চলি এই মুহূর্তে, তাহলে পরে ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপলেরও আকার, ভার্ব প্লাস আইএনজি জিরান্ডেরও আকার। তো আমার কাছে জিরান্ড আর পার্টিসিপল ব্যবহার করছি নাকি, জিরান্ড ব্যবহার করছি নাকি পার্টিসিপল ব্যবহার করছি চিন্তা না করে আমি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছি মনে করলেই যথেষ্ট। তাহলে তিনটার মধ্যে একটা ভ্যারাইটি কমে যাবে, তাহলে হয়ে যাবে কি, দুটো ভ্যারাইটি, একটা ভার্ব প্লাস আইএনজি আর একটা টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। তাহলে আমার বাক্যটার মধ্যে এই প্লে ভার্বের কটা ফর্ম বসতে পারে, হয় বসতে পারে প্লেইং, আর না হলে পরে বসতে পারে টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম, টু প্লে। হ্যাঁ না না, যদি আমি পার্টিসিপলের ফর্মটাকে ভার্ব প্লাস আইএনজি বলে বিচার করে চলি এই মুহূর্তে, পরবর্তী ফর্মগুলোকে এই মুহূর্তে আপাতত ভুলেই গিয়ে ভুলে রাখলাম। আমার কাছে ইনফাইনাইট ভার্বের স্ট্রাকচার মানেই দুটো, একটা ভার্ব প্লাস আইএনজি আর একটা টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। তাহলে পরে আমার প্লে ভার্বের এই দুটো ফর্ম ছাড়া আর কোনো ফর্ম এখানে বসবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি এখানে কোন ফর্মটাকে বসাবো, ভার্ব প্লাস আইএনজিকে নাকি টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্মকে। সেটাকে জানার জন্য আমাদের মনে রাখতে হবে দুটো সহজ সরল নিয়ম, দুটো সহজ সরল নিয়ম বলবো না, পদ্ধতি, গল্পের আকারে, কবিতার আকারে, কবিতার মতন করে। কি, যখনই তুমি এই ইনফাইনাইট ভার্বের স্ট্রাকচার বসাতে যাচ্ছ এবং কনফিউজ হচ্ছ যে এখানে আইএনজি যুক্ত হবে নাকি টু প্লাস ভার্বের অরিজিনাল আকার বসবে, তখনই তোমাকে ইনফাইনাইট ভার্বের আকারের সঙ্গে ফাইনাইট ভার্বের আকারের তুলনা করতে হবে, ভার্ব দুটোর মধ্যে তুলনা করতে হবে। একই বাক্যে দুটো কাজ আছে, এবার দুটো কাজ তিনটা রকমভাবে ঘটতে পারে, তিন রকমভাবে এই বাক্যের এই সিচুয়েশনের মধ্যে ঘটতে পারে। কী কী সিচুয়েশন, যে কোনো ক্ষেত্রে। এক, হয় দুটো কাজ একসঙ্গে হচ্ছে, হতে পারে, অসম্ভব না। এমন হতে পারে দুটোর মধ্যে এই দুটো কাজ, একটা ফাইনাইট একটা ইনফাইনাইট, ফাইনাইট ভার্বের কাজ ইনফাইনাইট ভার্বের কাজ একসঙ্গে হচ্ছে, হতে পারে। অথবা ফাইনাইট ভার্বের কাজটা ইনফাইনাইট ভার্বের কাজের আগে হয়ে গেছে, মানে কি ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের পরে হয়, নাকি না। ফাইনাইট ভার্বের কাজটা আগে হওয়া মানে ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের কি পরে হয়, এটাও হতে পারে। আর তৃতীয়টা কি, ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের আগে হয়ে গেছে।
তিনটা সিচুয়েশন আসতে পারে এই দুটো কাজের মধ্যে। কি কি? একটা ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট ভার্বের কাজ দুটো একসাথে চলছে, অথবা ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের আগে হয়ে গেছে, অথবা ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের পরে হচ্ছে। এই তিনটা সিচুয়েশনকে তোমাকে দেখে নিতে হবে এই বাক্যের মধ্যে কোনটা প্রযোজ্য। তোমরাই বলো, আমি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, এই বাক্যটার মধ্যে কোন কাজটা আগে হয়েছে বা কোন কাজটা পরে হয়েছে, নাকি দুটো কাজই একসাথে হয়েছে? খেলা কাজ আর যাওয়া কাজ। আমি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, তার মানে আমার এখন খেলা হয় নাই, মাঠে যাই পৌঁছাবো তারপরে যাই খেলবো, তাই না? তাহলে যাওয়া কাজটা কি চলছে, আর খেলা কাজটা এখনো হয় নাই, খেলা কাজটা কি যাওয়ার পরে হবে। অর্থাৎ ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হবে, হবে কি হবে না? যখনই দেখবে ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হচ্ছে, তখনই তুমি টু প্লাস ভার্বের অরিজিনাল আকারকে ব্যবহার করো। মানে নিয়মগুলা কি কি, পদ্ধতিটা কি কি? প্রথম পদ্ধতি, যদি দেখো ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হয়, তাহলে পরে ইনফাইনাইট ভার্বের টু প্লাস ভার্বের অরিজিনাল আকার অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটাকে ব্যবহার করতে হবে। আর যদি দেখো ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের আগে বা একসাথে, দুটোই যদি আগে হয় তাহলেও, যদি একসাথে হয় তাহলেও হচ্ছে, তাহলে পরে বা ইনফাইনাইট ভার্বের ভার্ব প্লাস আইএনজি আকারকে ব্যবহার। মানে এখানে যদি খেলতের জায়গায় খেলে থাকতো, আমি মাঠে ফুটবল খেলে যাচ্ছি, তার মানে কি খেলা হয়ে গেছে, এবার কি যাচ্ছি, তাহলে খেলা কাজটা আগে হয়ে গেছে, মানে ইনফাইনাইট ভার্বের কাজ কি ফাইনাইট ভার্বের কাজের আগে হয়েছে। যেই এটা আগে হলো, সঙ্গে সঙ্গে আমি কোন আকার ব্যবহার করব? ভার্ব প্লাস আইএনজি আকার। তাহলে ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের আগে হলে পরে টু প্লাস ভার্বের অরিজিনাল আকার, ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের আগে বা একসাথে হলে পরে ভার্ব প্লাস আইএনজি আকার। এবার এই ভার্ব প্লাস আইএনজি আকারটা জিরান নাকি পার্টিসিপল, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেন? কারণ আমরা তো সেন্টেন্স কনস্ট্রাকশনের দিকে মাথায় দিয়েছি, আমরা এখানে কোনটা কোন ভার্ব সেটাকে চেনার ব্যাপারে কিন্তু কোনো কথা বলছি না। তাহলে আমাকে এখানে দেখতে হবে ভার্ব প্লাস আইএনজি বসাবো নাকি টু প্লাস ভার্বের অরিজিনাল আকার বসাবো। কথা বোঝা যায়? যদি এটা বুঝে থাকো তাহলে পরে তোমরাই বলো এখানে ইনফাইনাইট ভার্বের কোন স্ট্রাকচার বসবে? বাক্য আমার কোনটা? খেলতে যাচ্ছে, কিন্তু ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের আগে হয়েছে, সরি পরে হচ্ছে, তো সেই কারণে টু প্লাস ভার্বের অরিজিনাল আকার বসবে, টু প্লে। তাহলে আমি ফাইনাইট ভার্ব দিয়ে কাজ শুরু করলাম, টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের আকার বসালাম, ফাইনাইট ভার্বের সাবজেক্ট বসালাম, ফাইনাইট ভার্বের অবজেক্ট বসালাম, ফাইনাইট ভার্বের দ্বিতীয় অবজেক্ট বসালাম, ফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্ট বসালাম। প্রিপোজিশনাল অবজেক্ট একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, যেটা ততগুলোই বসাই দিলাম। মানে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করা শেষ করলাম। করার পরে আমি কাকে ব্যবহার করব? ইনফাইনাইট ভার্বকে বসাবো। যেই আমি ইনফাইনাইট ভার্বকে বসালাম, এটা ইনফাইনাইট ভার্ব ঠিকই, তাই বলে তো ফেলে দেওয়ার জিনিস না। ইনফাইনাইট ভার্বও তো একটা ভার্ব, তারও তো আলাদা একটা কি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে। তখন আমাকে ইনফাইনাইট ভার্ব বসানোর পরে ইনফাইনাইট ভার্বের এবার আমাকে কি বসাতে হবে? সাবজেক্টটাকে বসাতে হবে। কোথায় বসাবো? কোথায় আর বসাবো? ফাইনাইট ভার্বের সাবজেক্ট কোথায় বসছে? ফাইনাইট ভার্বের আগে। তাহলে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট কোথায় বসবে? ইনফাইনাইট ভার্বের আগে, মানে কোন জায়গায়? এই জায়গাতে সাবজেক্ট ইনফাইনাইট ভার্ব বসবে। একই সিস্টেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট খুঁজে দেখবো, খেলতে। কে খেলবে এখানে মাঠে গিয়ে? সেই আমি। তাহলে এইখানেও কি সাবজেক্টটা আমিই বসার কথা নাকি না? বসাই আগে, বসালাম। তাহলে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট বসালাম, কে দিয়ে প্রশ্ন করলাম কাকে? ইনফাইনাইট ভার্বটাকে, এর সাবজেক্ট বের করছি তো ইনফাইনাইট ভার্বকে প্রশ্ন করবো কে খেলতে, তো সুতরাং আমি খেলতে। এবার বলো কি খেলতে? হ্যাঁ আছে আর একটা জিনিস, তাই না, যেটা এখন আমি বাক্যের মধ্যে বসাই নাই। দেখো ইনফাইনাইট ভার্বের বাক্যের মধ্যে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, সেটা কি? ফুটবল। তাহলে প্রশ্ন করলাম কি খেলতে, ইনফাইনাইট ভার্বের অবজেক্ট পেলাম ফুটবল। কাকে খেলতে? কোনো অবজেক্ট নেই, আছে? নেই। কখন খেলতে, কবে খেলতে, কি কারণে খেলতে, কেন খেলতে, কোন উত্তর পাওয়া যাচ্ছে? কোন উত্তর নেই। তার মানে ইনফাইনাইট ভার্বের কে নেই? প্রিপোজিশনাল অবজেক্টও নেই।
তার মানে বাক্যটা আমার এইটুকুতেই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু লেখার নেই। মানে ফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করছি, ইনফাইনাইট ভার্ব দিয়েও কি করলাম, সমস্ত কাজ করলাম। অর্থাৎ তোমাকে আগে ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করতে হবে, তারপরে ফাইনাইট ভার্ব দিয়ে সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্টকে বসাতে হবে। যখন তোমার ফাইনাইট ভার্বের সমস্ত কাজ করা শেষ হয়ে গেল বাক্য অনুযায়ী, তারপরে ব্যবহার করবো ইনফাইনাইট ভার্বকে। ইনফাইনাইট ভার্বকে বসানোর সময় ফাইনাইট ভার্বের সাথে কাজের তুলনা করে নিয়ে দেখতে হবে ইনফাইনাইট ভার্বের কাজটা ফাইনাইট ভার্বের কাজের আগে হচ্ছে না পরে হচ্ছে না একসাথে হচ্ছে। যেটা যেভাবে হচ্ছে সেই অনুযায়ী তোমাকে ভার্বের ফর্ম বসাতে হবে। বসায় নিয়ে এই ইনফাইনাইট ভার্বের কোনো সাবজেক্ট আছে কিনা সেটাকে দেখতে হবে, বসাতে হবে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টের জায়গায়, অর্থাৎ ইনফাইনাইট ভার্বের আগে। তারপরে ইনফাইনাইট ভার্বের অবজেক্ট আছে কিনা দেখতে হবে, মানে একই কাজ যেগুলো এখানে করেছি। ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট, ইনফাইনাইট ভার্বের অবজেক্ট, ইনফাইনাইট ভার্বের প্রিপোজিশনাল অবজেক্টকে ব্যবহার করতে হবে। বললাম যখন আমি ইনফাইনাইট ভার্ব দিয়ে সমস্ত কাজ করে ফেললাম তখন বলবো যে হ্যাঁ এবার আমার বাক্যটা কমপ্লিট তৈরি হয়ে গেছে। খুব কঠিন হবে কাজটা, লেন্দি, টাইম সাপেক্ষ, বাট ইটস নট হার্ড, তাই না? ইংলিশ ইজ টাইম কনজিউমিং, ইংলিশ লেখা শেখাটা ইজ টাইম কনজিউমিং, বাট ইট ইজ নট অ্যাট অল হার্ড। অন্তত পক্ষে বাংলার থেকে তো অনেকাংশেই সোজা। স্ট্রাকচার তোমার সেম। ফাইনাইট ভার্ব দেখো, বসাও, ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্ট, ইনফাইনাইট ভার্ব বসাও, ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্ট বসিয়ে দাও, তোমার বাক্য টোটাল কমপ্লিট তৈরি হবে। তবে এতটা করার পরে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটা আর ফাইনাইট ভার্বের সাবজেক্টটা দুটো যদি একই ব্যক্তি হয় তাহলে আর আলাদা করে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে বাক্যে ব্যবহার করার দরকার নেই। কেন নেই? কমন নেওয়ার মতন করে আগে নিয়ে নেওয়া হয়েছে, ঠিক না? অর্থাৎ এই সাবজেক্টটা ফাইনাইট ভার্বের জন্য যেমন কাজ করছে সেরকমই ইনফাইনাইট ভার্বের জন্যও কি করতেছে, কাজ করছে, কারণ দুটো সাবজেক্ট কিন্তু এক। তাহলে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে বাক্যে বসানোর সময় যদি দেখি ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সাবজেক্ট দুটো একই হয়ে গেছে, তাহলে আর আলাদা করে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে বাক্যে রাখার দরকার নেই। আর যদি দেখি না আলাদা এক নেই, আলাদা হয়ে গেছে, তাহলে পরে তোমাকে আলাদা করে কি রাখাতে হবে, ইনফাইনাইট ভার্বের অবজেক্টটাকে রাখতে হবে। বুঝো না বুঝো? তাহলে কাটবো কেন? কারণ ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট এই বাক্যের ক্ষেত্রে ফাইনাইট ভার্বের, এই বাক্যেরই ফাইনাইট ভার্বের সাবজেক্টের সঙ্গে কি হয়ে গেছে, ম্যাচ করে গেছে। তাহলে আর আমার বাক্যের মধ্যে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে রাখার প্রয়োজন নেই। তাহলে আমি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, এই কথাটাকে ইংরেজিতে যদি ট্রান্সলেট করতে হয় কথাটা কি দাঁড়ায়, আই অ্যাম গোয়িং টু ফিল্ড টু প্লে ফুটবল। আর কিছু আছে? দেখো অটোমেটিক্যালি তোমার সেন্টেন্স তৈরি হয়ে গেছে। তো খুব ভালো রকমভাবে আমি যে কথাটাকে বললাম, যে সিকোয়েন্সে যাওয়ার কথাটা বললাম, সেই সিকোয়েন্সে গিয়ে পর 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 স্টেপ বাই স্টেপ লজিক্যালি বিচার করে তুমি জিনিসগুলোকে যদি বের করার চেষ্টা করো এবং বসানোর নির্দিষ্ট জায়গায় বসানোর জায়গার মতন বসানোর ব্যবহার করে থাকো, তাহলে ইংরেজি সেন্টেন্স ফ্রেম করাটা উইথ দ্য ইনফাইনাইট ভার্বস ইজ নট আ প্রবলেমেটিক কন্ডিশন। এতটা পর্যন্ত তো অলরেডি করেই ফেলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার আমরা যুক্ত হলো প্রিপোজিশনাল অবজেক্ট, তার সাথে যুক্ত হলো ইনফাইনাইট ভার্ব। একটা 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 করে তোমাকে কি করতে হবে, আগে আগাতে হবে। আশা করি আমার এই ভিডিওটাতে একটা ইনফাইনাইট ভার্বের সাহায্যে বাক্য গঠন করার পদ্ধতি আমরা বোঝার মতন জায়গার পর্যায়ে পৌঁছেছি। এখন কাজ হচ্ছে, আশা করি আমি, এখন কাজ হচ্ছে তোমাদের বাড়িতে বিভিন্ন বাংলা শব্দ নিয়ে ফাইনাইট ইনফাইনাইট ভার্বযুক্ত বাক্য নিয়ে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার প্র্যাকটিস করা। যদি দেখো ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট ফাইনাইট ভার্বের সাবজেক্ট এক হয়ে গেছে, তাহলে পরে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে কেটে দাও। যদি দেখো না এক হয়নি, তাহলে পরে সেক্ষেত্রে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটাকে বাক্যের মধ্যে রাখতে হবে। তিনটা সিচুয়েশন হতে পারে, যেখানে এই দুটো এক, এটা একটা সিচুয়েশন, এটা কেটে দিয়েছি, অথবা এই দুটো আলাদা, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, থাকতে হবে। দ্বিতীয় সিচুয়েশন রাখবো। তৃতীয় সিচুয়েশন, তুমি এমনও অনেক বাক্য পাবে যেখানে ফাইনাইট ভার্বের যেটা অবজেক্ট হিসেবে বসে আছে সেটাই ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসাবেও কাজ করবে, এবং সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তুমি দেখবে এই ফাইনাইট ভার্বের অবজেক্ট হওয়ার কারণে সেটা ফাইনাইট ভার্বের পরে বসছে, আর ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট হওয়ার কারণে সেই ইনফাইনাইট ভার্বের আগে বসছে। দেখবে, আই ওয়ান্ট ইউ টু রিড your books। দেখো এটা ফাইনাইট ভার্ব। কে চেয়েছি, আমি। কাকে চেয়েছি, তোমাকে। কি চেয়েছি নাই, কাকে চেয়েছি, তোমাকে, তাই তো?
ইনফাইনাইট ভার্ব বসালাম, দেখো পড়া কাজটা কি চাওয়ার পরে হবে, আমি আগে চাইবো তারপরে হবে, তাহলে পড়া কাজটা পরে হচ্ছে যেহেতু টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম বসিয়ে দিয়েছি। ইনফাইনাইট ভার্ব কি পড়তে, তোমার বই পড়তে, পেয়ে গেছি সম্পূর্ণটা। তাহলে এবার ইনফাইনাইট ভার্বের এবার সাবজেক্ট তো বাক্যে নেই, তাহলে ইনফাইনাইট ভার্বের সাবজেক্টটা কি এইটা না, মজার জায়গাটা হচ্ছে এখানে যে ফাইনাইট ভার্বের যেটা অবজেক্ট হিসেবে কাজ করছিল সেটাই ইনফাইনাইট ভার্বের কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। চেয়েছিলাম তোমাকে, কিন্তু পড়বে কে, তুমি, পড়া কাজটা কে করবে, তুমি, তো যে করে তাকে আমরা কি বলি, সাবজেক্ট। অটোমেটিক্যালি সেন্টেন্স স্ট্রাকচার যখন তুমি ফাইনাইট ভার্বের বসাবা, তারপর ইনফাইনাইট ভার্ব বসাবা, তার সাবজেক্ট খুঁজবা, তুমি দেখবা সাবজেক্টটা কি হওয়ার কথা, ইউ। ইউ তো বাক্যে বসেই আছে, বেকার বেকার সামনে আরেকটা ইউ বসানোর কোনো যুক্তি আছে, অযৌক্তিক, তো সুতরাং এটাকে আর ব্যবহার করবো না। অটোমেটিক্যালি দেখবো যে শব্দটা ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে সেটাই ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। মানে মোট কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে তুমি যদি এই সিস্টেমেটিক ওয়েতে কাজটাকে আগায় নিয়ে যাও, তাহলে তুমি যে কোনো বাক্য পাও না কেন, যে সিচুয়েশনেরই বাক্য হোক না কেন, এক হলে পারে কেটে দেবো, আলাদা হলে পারে রাখবো, অটোমেটিক্যালি এই অবজেক্টটাই এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, যাই হোক না কেন তোমার চোখের সামনে জিনিসটা কী হবে, উপস্থিত থাকবে। আর তোমার কে আর কষ্ট করে মাথা খাটিয়ে কী করতে হবে না, সেন্টেন্সের কনস্ট্রাকশনের যে ফ্রেমটা সেটাকে আলাদা করে বের করতে হবে না, অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ আগালে পারে যে যার জায়গায় নিজের মতন কী হতে থাকবে, বুঝতে। তো আশা করি এই যে স্ট্রাকচারের প্যাটার্নটা এটা আমরা বুঝতে পেরেছি, এবং বলে রাখি এই ফর্মে এই পদ্ধতিতে জাস্ট এই দুটো নিয়ম মনে রাখা, ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের আগে বা একসাথে হলে পারে ভার্ব প্লাস আইএনজি, ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হলে পারে টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। এই দুটো স্ট্রাকচার, জাস্ট এই দুটো প্রসিডিওর মনে রাখতে পারলে পারে পৃথিবীর যে কোনো বাক্যকে সিম্পল সেন্টেন্সে তৈরি করাটা তোমার কাছে জল ভাত হয়ে যাবে। যে কোনো না হোক 99% বাক্যকে তোমার কাছে সিম্পল সেন্টেন্সে তৈরি করাটা জল ভাত হয়ে যাবে। এবং আমরা জেনারেলি স্টুডেন্টরা, আমি যখন ছাত্র ছিলাম সেই সময় সিম্পল সেন্টেন্সে বাক্য তৈরি করতে বললে পরেই আমার কাল ঘাম ছুটতে শুরু করতো প্রথম। তারপরে যখন এই কথাটা মাথায় ঢুকলো, তারপরের থেকে আমার কাছে এই সিম্পল সেন্টেন্সই হয়ে গেল সবচেয়ে সহজ সরল সেন্টেন্স। আমার মাস্টারমশাই স্বর্গীয় তাপস স্যার, আমি যার কাছে শিখেছিলাম ইংরেজি, তাপস স্যারের কাছে প্র্যাকটিস করেছিলাম, শিখেছিলাম বলেন্দ্র মোচারি আমার স্কুলের শিক্ষক, তার কাছে উনি, এবং পরবর্তীতে তাপস স্যারের কাছে যখন আমি প্র্যাকটিস করতে যাই সেই সময় তাপস স্যার বারবার বলতেন, তোকে বাক্য জোড়া লাগাতে বললে পারি সিম্পল সেন্টেন্সে জোড়া লাগাস, আরে বাবা আরও তো সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ওগুলোতে লাগা। আমার কাছে সিম্পল সেন্টেন্স জোড়া লাগানোটা সহজ হয়ে গেছে। কেন? তার কারণ এটাই, ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের আগে বা একসাথে হলে পরে ভার্ব প্লাস আইএনজি, ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হলে পরে টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। মনে রাখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সেন্টেন্সটাকে প্র্যাকটিস করো, যদি অসুবিধা হয় যোগাযোগ করো। আমি কথা দিচ্ছি যদি তুমি ঠিকঠাকভাবে বুঝে থাকো তাহলে তোমার কাছে সিম্পল সেন্টেন্স তৈরি করাটা খুব একটা কঠিন কাজ হবে না।